নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলাটা তার ওই কটক শহরেই কেটেছিল। তিনি ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে দলবদ্ধভাবে চলাফেরা করতেন এবং কখনো অনশন, কখনো সমাজসেবামূলক কাজকর্ম, এমনকি প্লেগ রুগীকে সাহায্যের জন্য তারা সবসময় দলবদ্ধভাবে কাজ করতেন। আর এরকমই তিনি যখন কলকাতায় চলে আসেন তখন অর্থাৎ 1918 সালে, সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। সেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি বন্ধু হেমন্ত কুমার সরকার, নীলমণি ও মণ্ডল এবং আরও কয়েকজন বন্ধুরা মিলে তারা ঠিক করেন যে দেশ স্বাধীন করার জন্য সৈন্যদলে ঢুকে মিলিটারি ট্রেনিং নিতে হবে। এবার এই ট্রেনিং ব্যাপারে তিনি 1918 সালের 5ই এপ্রিল হেমন্ত কুমার সরকার অর্থাৎ বন্ধুকে চিঠিতে লিখছেন, তোমার পত্র পেয়েছি, আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সাথে যাই নাই, কারণ সেদিন ক্যাম্পে যাবার কথা ছিল, ডাক্তারের অমতে ক্যাম্পে যেতে পারি নাই। আমরা সম্ভবত 2-3 সপ্তাহ এখানে আছি। আজ রাইফেল প্র্যাকটিস আরম্ভ হইল, বেশ ইন্টারেস্টিং লাগিতেছে। আমরা 24শে এপ্রিলের পূর্বে ছুটি পাইব বলিয়া বিশ্বাস করি না। আর এই যে রাইফেল শুটিং বা রাইফেল প্র্যাকটিস যেটা হয়েছিল, সেটা হয়েছিল বেলঘরিয়ায় শুটিং ক্যাম্পে, এবং সেখানে তারা 3 মাসের জন্য ট্রেনিংয়ে তিনি ছিলেন। আবার তিনি বন্ধু হেমন্ত কুমার সরকারকে লিখছেন এপ্রিলের 30 তারিখ অর্থাৎ মঙ্গলবার, তিনি চিঠিতে বন্ধুকে এক জায়গায় লিখছেন, গত শুক্রবার আমরা সকলে বাড়ি ফিরিয়াছি, শরীর ভালোই আছে। ক্যাপ্টেন গ্রে আগামী 1 মে হইতে জেনারেল আইডিএফ এর ভার লইবেন। তাহাদের ট্রেনিং শেষ হইলে উনি রিক্রুটিংয়ের জন্য বাহিরে যাইবেন। অবশ্য তাহাদের শেষ হইতে 1.5 মাস বিলম্ব আছে। আমাদের এক্সপিরিয়েন্সটা মোটের উপর খুব প্লেজেন্ট, এবং যাহা শিখিয়াছি তাহার দ্বারা সকলেই যে কিছু উপকার পেয়েছি তার কোনো সন্দেহ নাই। 3 মাসের ট্রেনিংয়ের এফেক্ট তত লাস্টিং হইতে পারে না। এটা ওনার চিঠি বলে, এটা বর্ণনাটা হুবহু যা চিঠিতে ছিল সেটাই তুলে ধরার প্রয়োজন বোধ করেছি বলে এটা তুলে ধরা হয়েছে। এবার আবার উনি বলছেন, আমাদের এক্সপিরিয়েন্সের ভিতর রোম্যান্স বিশেষ কিছুই নাই, সেই জন্য কলকাতায় থাকিতে মধ্যে মধ্যে মনোটোনাস বোধ হইল, কিন্তু বেলঘরিয়ায় থাকিতে যখন ঝড় বৃষ্টিতে তাম্বু ভাসিয়া গিয়েছিল, অর্থাৎ এখানে তাম্বু বলতে তাঁবু বোঝানো হচ্ছে, এবং পরদিন প্রাতকাল হইতে বেলা 4টে পর্যন্ত কন্টিনিউয়াল ফায়ারিং চলিয়াছিল, তখন কতকটা ফিল্ড সার্ভিসের মতো বোধ হইয়াছিল। অর্থাৎ টানা সকাল থেকে 4টে অবধি ওনাদের ফায়ারিং হয়েছিল। তারপর দূরবর্তী গ্রাম হইতে পানীয় আহরণ করা, রাত্রিতে শান্তি পাহারা দেওয়া এবং সর্বোপরি রাইট অপারেশনগুলি জীবনটাকে মধুর করিয়া তুলিয়াছিল। অর্থাৎ এটা ক্যাম্প লাইফের মধ্যে কিন্তু যেগুলো আসে তিনি বন্ধুকে চিঠির মাধ্যমে সেগুলো তুলে ধরছেন। আবার তারপরে লিখছেন তিনি, তারপর বেলঘরে থাকিতে শুটিং কম্পিটিশন হইয়াছিল। তার মানে সেখানে যেটা বলেছিলাম আগে, যে বেলঘরিয়াতে শুটিং ক্যাম্প ছিল, সেই শুটিং ক্যাম্পে সেখানে শুটিং কম্পিটিশনও হয়েছিল। তাহাতে ব্রিটিশ ইনস্ট্রাক্টররা ছেলেদের নিকট পরাস্ত হইয়াছিল। দারুণ খবর এটা, মানে তাতে ব্রিটিশ ইনস্ট্রাক্টররাই যারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন তারাই এই ছেলেদের কাছে পরাস্ত হয়েছিল। শেষ কদিন ক্যাম্প লাইফ খুব ডিসেন্ট বোধ হইয়াছিল, তার প্রতি বেশ মায়া জন্মেছিল, এবং ক্যাম্প ছাড়িতে অল্পাধিক কষ্ট সকলের হইয়াছিল। এটা একদম স্বাভাবিক নিয়ম। যারা ক্যাম্প লাইফ করেছেন তারা সকলেই জানে যে ক্যাম্পের শেষের দিকে, মানে ক্যাম্প ছেড়ে আসতে সকলেরই একটা কষ্টবোধ হয়। এই ছাত্রাবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বোস সেই বোধটা করেছিলেন, এবং তিনি তার বন্ধুকে এটা চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে তাদের ক্যাম্পের জীবনটা কী সুন্দর কেটেছিল, এবং সকলেরই সেই ক্যাম্প ছেড়ে আসার কষ্টটা বোধ হয়েছিল, সেটাও তিনি চিঠির মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে আলোচনার থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুভাষচন্দ্র বসুর মিলিটারি ট্রেনিংটা পরবর্তীকালে একটা বিরাট রূপ নিয়েছিল। কীরকম? তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যে সৈন্যদল তৈরি করেছিলেন, সেই আজাদিন বাহিনী গড়ে তোলার পরিকল্পনাটাই বোঝা যাচ্ছে তার ওই মিলিটারি ট্রেনিং
নেওয়ার পর থেকেই এসেছিল।